যে আপনি যখন এটার বেস তৈরি করবেন, পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন, আকাঙ্ক্ষাটা বলবেন, আমরা আসলে কি করতে যাচ্ছি। তো এই যে ঐক্যমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি, সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি, কানেক্ট করা হয়নি, যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে, বছরগুলোতে আমরা কি করছি, কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায়সারা গোছের মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল, তাদের ডমিনেন্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা, এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল, যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং একাত্তরকে ব্যাখ্যা করবার যে প্রয়াস, যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি, সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই। এটা আমাদের প্রত্যাশাকে, আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচণ্ড হতাশ করেছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, জনগণের ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রায় সবাই এই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা বোধ করছি যেটা ঘোষিত হয়ে গেছে, যেই বিষয়গুলো সেখানে নাই, জুলাই সনদ যদি আমরা সবাই মিলে একমত হতে পারি, সেখানে যে ভূমিকাটা থাকবে সেই ভূমিকাতে যেন ওইগুলো অ্যাড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এটা কাভার করবার একটা সুযোগ থাকবে বলে আমরা মনে করি। জুলাই সনদের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে লম্বা সময় আলাপ করেছি, দফায় দফায় কথা বলেছি, এবং সর্বশেষ গত সপ্তাহে যে মিটিংটা কনক্লুড করেছে তার মধ্য দিয়ে দ্বিমত সত্ত্বেও আমরা যে কয়েকটা বিষয় একমত হয়েছি মোটা দাগে, সেগুলো এখন বাস্তবায়ন কিভাবে হবে সে আলোচনাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে, সেটা হচ্ছে আগামী সংসদ তার প্রথম 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল? আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম? গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন মানুষগুলো সংসদে যাবেন যারা তো ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না। আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আর একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই, মাঠে নেন নাই। মানে এই যে আউট অফ টাচ, জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং, এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে। এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি, আগের কমিশন থেকে শিক্ষা নেন, এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয়। অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে, এবং জুলাই সনদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে, যে নির্বাচন নিম্নকক্ষে এক কক্ষে যেটাই হোক পিয়ারে হতে হবে, সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক, সে আলোচনাও বাকি আছে। সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে, এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার, আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন কীভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই, কারণ তাদের গত 1 বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে। দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট। তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে, এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন, খোলামেলা তর্ক করেন, আলাপ করেন, পাবলিক ডিবেটে যান, গণশুনানি করেন, এলাকায় মহল্লায় করে সিরিয়াস রোড। সংখ্যা জায়গাটা হচ্ছে তো অসীম আর কি, আকাশ সমান আর কি। প্রশ্ন হচ্ছে যে যেই বাস্তবতা ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটা 71 সালে যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই আমাদের প্রশাসন। হাসিনার সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে। কোনো প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই। আপনি পুলিশ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, সশস্ত্র বাহিনী বলেন, আমলাতন্ত্র বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে।
আন্দোলন যারা করেছে তারা গত 2 মাসে বেতন পায় নাই, এরা শিক্ষা ভাতা পায় নাই, এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে, দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে, গাড়ি ভাড়া আছে, এইসব ভাতা কেটে রাখছে। বছরে 2 মাস 3 মাস 4 মাস টানা টানা বেতন দেয় না, আটকায় রাখে। 6 মাস পরে একবারে বেতন দেয়, ওইখান থেকে আবার টাকা কেটে রাখে। মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে। এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি, কখনো দেখি নাই 72 দিন ধরে মেয়েরা 2000 মেয়ে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে, এটা কখনো দেখি নাই। এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে? সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐকমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই, বারবার বলেছি। পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারি না ঐকমত্য কমিশনে। এখন দেখেন তো রাষ্ট্র বদলাবে কোথায়? অতএব আমরা চাচ্ছি, এখানে সরকারের অনেক সফলতা আছে, অনেক আপনি আলোচনা করতে পারবেন, বাট আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন করবেন? এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে, এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে। যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে রয়ে গেছে এখনো। শত শত আওয়ামী দোসর আমলা রয়ে গেছে, শত শত, যারা ওই গত 16-17 বছর রাইতের ভোটের ডিসি ছিল, রাইতের ভোটের এসপি ছিল, এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে, বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে। দুদকে মামলা চলতেছে, এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে, তাদেরকে ওএসডি বন্ধ করা হচ্ছে না, এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে। এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে, লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই। গণ অভ্যুত্থানের পরপরই এই ঘোষণাপত্রটা খুবই তাড়াতাড়ি একটা সময়ের মধ্যে ঘোষণা করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা করা হয়নি। এর আগেও প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এটার প্রথম যে খসড়া ছিল সেটা নিয়ে আমরা কথা বলেছি, আমাদের মতামত দিয়েছিলাম। যদিও চূড়ান্ত খসড়াতে পড়বার আগে 3টা দল ছাড়া বাকিদের সাথে কোনো মতামত নেওয়ার আর চেষ্টা করা হয়নি। যেটা করা হলে আমরা বোধ করেছি যে এটা আরও বেশি অংশীজনের সাথে সমন্বয় করে করা যেত, এবং এটাতে যে বিষয়গুলো বাদ পড়েছে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেত। আমরা বারবার বলেছি যে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে, 24কে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি। আমাদের শত শত বছরের যে লড়াই, আজাদির আন্দোলন, এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি। কেন 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছে, 16 বছরে এমন কি ঘটনা ঘটেছে, কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে, এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই। এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল, তার ভাষায়, বাক্যে, শব্দে, প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি। খুবই মনে হয়েছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে, এটার ভিতরে কোনো প্রাণ ছিল না।